নামটা দিয়ে ঢেকে রাখি যারে, মরছে সে এই নামের কারাগারে। সকল ভুলে যতই দিবারাতি নামটারে ওই আকাশ পানে গাঁথি, ততই আমার নামের অন্ধকারে হারাই আমার সত্য আপনারে। জড়ো করে ধুলির পরে ধুলি নামটারে মোর উচ্চ করি তুলি। ছিদ্র পাছে হয় রে কোনোখানে, চিত্ত মম বিরাম নাহি মানে। যতন করি যতই এ মিথ্যারে, ততই আমি হারাই আপনারে। আপনাদের সৌমিত্র বসু শুরু করলো তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে 15ই আশ্বিন শনিবার 1428, ইংরেজি 2রা অক্টোবর 2021, তিথি ভাদ্র, কৃষ্ণপক্ষ একাদশী, নক্ষত্র অশ্লেষা, সূর্যোদয়ের সময় ভোর 5:31 হয়ে 55, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:20 হয়ে 9। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবারিগণ। রাত্রি 3:35 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজ ইন্দিরা একাদশীর উপবাস। আজকে আন্তর্জাতিক অহিংসা দিবস। কেন আন্তর্জাতিক অহিংসা দিবস তা আপনারা জানেন। আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় আপনাদের সৌমিত্র বসু এই পাতায় হাজির থাকে সশরীরে আপনাদের সঙ্গে কথা বলবার জন্যে, যদি না বিশেষ কোনো রকমের দুর্যোগ ঘটে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে লোপামুদ্রার কাহিনী বলতে বসেছি এবং সেই সূত্র ধরে বলবো। অগস্ত্যের কাহিনী বলতে গিয়ে যার কথা বলতেই হবে, সেই বাতাপি আর ইল্লালের দারুণ কাহিনী। তারপরে আমরা চলে যাব গীতার কথায়, কিন্তু না, আজকে গীতার আলোচনায় যেভাবে চলছিল আলোচনা সেইভাবে হবে না। আজকে যেহেতু 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, গান্ধীজির খুব প্রিয় গ্রন্থ ছিল গীতা। তিনি কিভাবে গীতাকে দেখেছেন তার কয়েকটা টুকরো আপনাদের একটু শোনাবো। তারপরে চলে যাব দোহালিয়া কালী মন্দিরের কথায়। সেই কালী মন্দির শেষ করে আমরা ব্যান্ডেলের একটি কালী মন্দিরে যাব। চিঠিপত্রের উত্তর তো আছেই, এবং শেষে আছে বাইরে দূরে, সেখানে পুনের দাগদুসেত হালুয়াই গণপতি মন্দিরের কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন সৌমিত্র বসুর আড়ালে যাবার সময়, আপনাদের গান শোনার সময়। গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, লোপামুদ্রার গল্প। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। লোপামুদ্রা বলছেন, সন্তান ধারণের জন্য যদি আপনি আমাকে কামনা করেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই তপস্বিনীর বেশে সেই কাজ করব না। আমি কুমারী থাকার সময় আমার পিতার গৃহে যে রকমের সজ্জা, পোশাক বা অলংকার ব্যবহারে অভ্যস্ত ছিলাম তাই আমাকে এনে দিতে হবে। অগস্ত্য তো বেরিয়ে পড়লেন ধন আহরণ করতে। ধন কোথায় পাওয়া যাবে? কেন রাজাদের কাছে। রাজারা কেন দেবেন? দেবেন তার একটা কারণ, মুনি ঋষিদের সকলেই ভয় করে চলে, অভিশাপের ভয়। না, সেটা একটা কারণ। তার বাইরেও দেব ব্রাহ্মণকে দান দক্ষিণা করলে তো পুণ্য হয়। পুণ্যের লোভেও রাজারা সাহায্য করতে পারে। কিন্তু একের পর এক রাজার কাছে যাচ্ছেন অগস্ত্য। না, কোন রাজাকে দেখেই তার মনে হচ্ছে না লোপামুদ্রা যা দাবি করছে তা এদের পক্ষে দেওয়া সম্ভব। তাহলে কি হবে? কোথা থেকে সেই ধন আহরণ করতে পারবেন অগস্ত্য? জানবার জন্য একটু অপেক্ষা করুন, একটু গান শুনুন। গানের পরে আবার সৌমিত্র বসু ফিরে আসছে বাকি কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ
শরণাগত অনুষ্ঠানে। তো এরকম করে নানান জায়গায় ঘুরে ঘুরে অগস্ত্য ধন আহরণের চেষ্টা করছেন লোপামুদ্রার দাবি মেটাবার জন্য। সেই কথা শুনছেন আপনারা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো কোথাও কোনো আশার আলো না দেখতে পেয়ে অগস্ত্য শেষ পর্যন্ত বাতাপি নামে এক দানবের ভাই ইল্ললের কাছে এলেন। আমার ধারণা ইল্লল, বাতাপি আর অগস্ত্যের গল্প আপনারা সকলেই জানেন। আমার তো মনে পড়ে ছোটবেলায় এই গল্প শুনে কত মজা পেয়েছি, কত হাততালি দিয়ে হেসে উঠেছি। হ্যাঁ, কি বলছেন? আপনি হয়তো জানেন, কিন্তু সবাই যে জানবেন তার কোনো মানে নেই। হ্যাঁ, তার চেয়েও বড় কথা, গল্পটা দারুণ, শুনতে খুব ভালো লাগবে নিশ্চয়ই। আগে শোনা হলেও বলতে তেমন খুব ভালো লাগবে। যদিও আমাদের গল্পটা মুখ্যত লোপামুদ্রাকে নিয়ে, তবু তাকে একটুখানি অপেক্ষা করিয়া আমরা বরং সেই ইল্লল বাতাপি অগস্ত্যের কাহিনীতে যাই, এবং তার সঙ্গে তো লোপামুদ্রার একটা সম্পর্ক আছেই। তো গল্পটা বলবো খুব ছোট করে। ইল্লল আর বাতাপি দুই ভাই, অসুর। তারা দুজনের খুব ভাব। তো বাতাপির ছেলে নেই, তা কোনো একজন তপস্বীর কাছে সে প্রার্থনা করে যে আমাকে একটি পুত্র লাভের উপায় করে দিন। এমনটা হতে পারে তপস্বীর তখন মেজাজ খারাপ ছিল, এমনটা হতে পারে অসুরদের বর দেওয়ার ফল কি হতে পারে সে ব্যাপারে তার কি বলবো, খুব মধুর ধারণা ছিল না। তিনি বাতাপিকে একেবারে যাকে বলে দূর দূর করে তাড়িয়ে দিলেন। খুবই স্বাভাবিক যে বাতাপি খুব অপমানিত হলো, আর তার দাদা ইল্ললও খুব ক্ষেপে গেল ব্রাহ্মণদের ওপরে। যে করে হোক, যেখানেই ব্রাহ্মণ দেখতে পাবো সেইখানেই তাকে হত্যা করব। কিন্তু সামনাসামনি এই সমস্ত কাজ করলে তো কেউ না কেউ টের পেয়ে যাবে, তখন নানান ধরনের অশান্তি ঘটার সম্ভাবনা। তো দুজনে মিলে একটা মতলব করলো। ইল্লল ব্রাহ্মণের রূপ ধরে ব্রাহ্মণদের কাছে গিয়ে বলতো যে আমার বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, আপনাকে ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ করতে এসেছি, যদি দয়া করে পায়ের ধুলো দেন তাহলে আমরা ধন্য হই। পায়ের ধুলো দেওয়ার মানেটা কি সে তো সবাই জানে, কাজী ইল্ললকে ধন্য করতে ব্রাহ্মণদের কোনো আপত্তি হতো না। তো বাতাপি এবার মেষের ছদ্মবেশ ধরত। ইল্লল তাকে একবারে ব্রাহ্মণের সামনে কাটতো, কেটে রান্না করে খাইয়ে দিত। বাতাপি তো আর সত্যি সত্যি মরত না, জাদু বলে সে পেটের ভেতরে জ্যান্ত হয়ে যেত। এবারে যেই না ইল্লল হাঁক মারত বাতাপি, অমনি বাতাপি সেই ব্রাহ্মণের পেট ফুঁড়ে বাইরে বেরিয়ে আসত। পেট ফেটে সে ব্রাহ্মণ পরলোক গমন করতেন। তো সেবারে অগস্ত্যে গেছেন ওই ইল্ললের ডাকে শ্রাদ্ধের নিমন্ত্রণ খেতে। যথারীতি রান্না করা বাতাপিকে বেশ জমিয়ে খেয়েছেন তিনি। এইবারে ইল্লল ডাক দিল, বাতাপি, বাতাপি, বেরিয়ে আয় বাতাপি। এই পর্যন্ত থাক, আবার সোমবারে বাকিটা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে গীতার কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আজকে তো 2রা অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধী নিশ্চয়ই রাজনীতির মানুষ ছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে এ কথাও মনে রাখতে হবে তিনি অনেকটা পর্যন্ত ধর্মের মানুষ ছিলেন। তিনি নিজেকে তো বটেই, এই দেশকে, দেশের মানুষকে অনেকটাই ধর্মের পথে চালাতে চেয়েছিলেন, রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়ে দিতে চেয়েছিলেন। গান্ধীজির করা গীতার ব্যাখ্যা রয়েছে। গীতা তার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। না, গান্ধীজি কি চোখে গীতাকে দেখেছেন তা নিয়ে আলোচনা করবার অবসর আমাদের নেই, অত সময় দিতে পারবো না। আমরা শুধু একটা দুটো কথা তুলে ধরতে পারি এই ব্যাপারে। যেমন গান্ধীজি বলছেন যে যে মানুষটি লেখাপড়া জানে না, গীতা পড়ার কোনো প্রশ্ন নেই তার, অথবা যে মানুষটির এইসব গীতা টিতা পড়বার সময় নেই, সেও কিন্তু গীতার উপর অনেকটা পর্যন্ত ভর দিয়ে তার জীবন চালায়।
গীতাকে ভুলে গিয়ে কোনো ভারতীয়ের পক্ষে বাঁচা সম্ভব নয়। গান্ধীজির আরো কিছু মন্তব্য নিয়ে ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বলছেন গীতা সম্পর্কে, তাই নিয়ে আরো কিছু কথা বলবোই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন এই যে গীতা, এ কোনো বিশেষ ধর্মের কথা বলছেই না। এটা যা বলছে তা হলো বিশুদ্ধভাবে ন্যায় নীতির কথা, বিশুদ্ধভাবে উচিত অনুচিতের কথা, এবং সেইভাবেই একেবারেই ন্যায় নীতির বই হিসেবে এই মহাগ্রন্থকে দেখা উচিত। আর একটা খুব সাংঘাতিক দামি কথা বলেছেন গান্ধীজি গীতা সম্পর্কে। বলেছেন এই গ্রন্থের বিষয়টা কোনো বাস্তব দুই পক্ষ, যেমন পাণ্ডব আর কৌরব, না, তাদের যুদ্ধ নয়। ওই পাণ্ডব কৌরবের যে লড়াই, সেটা এখানে কোনো বিষয়ই নয়। এগুলো হলো নিতান্ত ছদ্মবেশ। তার আড়ালে গীতা আমাদের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে যে লড়াই চলে, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, তার একটা যুদ্ধ চলে, তো সেইটাকেই প্রকাশ করতে চায়। গীতা বুঝে নিতে চায় কেমন করে একজন আদর্শ মানুষ, একজন ত্রুটিহীন মানুষ তৈরি হয়ে উঠতে পারেন। বলে গান্ধীজি কি বলছেন? বলছেন যে গীতায় যে শ্রীকৃষ্ণকে আমরা দেখি, তিনি হলেন আদর্শ মানুষের প্রতিনিধি, বা আদর্শ মানুষের প্রতিভু বলা যেতে পারে। বলছেন শ্রীকৃষ্ণ হলেন মানুষ যা হতে চায় তার প্রতীক। তিনি কোনো রক্ত মাংসের মানুষ নন। তিনি যে উপদেশ দিচ্ছেন তা পালন করতে পারলে মানুষ ঈশ্বরত্ব भावना जागृत करने के लिए सरकार आजादी। ভিতরে তো নানান রকম দ্বিধাদ্বন্দ্ব টানাপোড়েন আছে। শ্রীকৃষ্ণ হলেন সেই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করবার শক্তি। এখন মানুষের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব থাকে কেন? তার কারণ আমাদের আত্মোপলব্ধি ঘটে না। যতক্ষণ না পর্যন্ত এই আত্মোপলব্ধি ঘটে, ততক্ষণ পর্যন্ত মানুষকে নানা দ্বিধায় কষ্ট পেতে হবে। শ্রীকৃষ্ণ বলেন এই আত্মোপলব্ধির কথা গীতার মধ্যে দিয়ে। গান্ধীজির সবচেয়ে ভালো লেগেছে গীতার কোন শিক্ষা? অন্তত সবচেয়ে আগে তিনি গীতার কোন শিক্ষার কথা বলেছেন? কেমন করে তুমি কর্ম থেকে নিজেকে মুক্ত করতে পারো। কর্ম তোমার ভেতরে পাপের জন্ম দিচ্ছে, সেই পাপ থেকে তুমি নিজেকে ছাড়িয়ে নিতে পারো কখন? যখন এই কর্ম থেকে তুমি নিজের আকাঙ্ক্ষাকে, নিজের কামনা বাসনাকে সরিয়ে দিতে পারবে, তখন কোনো কর্মই আর তোমার নয়। সব কাজ তো তুমি ঈশ্বরের পায়ে সমর্পণ করেছো। গান্ধীজির মতে গীতা যে আদর্শ মানুষের কথা বলছে, তিনি কে? সেই আদর্শ মানুষ হিংসাকে জয় করেছেন, দয়াকে স্বভাবের অঙ্গ করেছেন, হিংসে, স্বার্থপরতা এইসব কিছু বাদ দিয়ে তিনি নিজের কাজে মগ্ন থাকতে পারেন। তিনি কাউকে ভয় করেন না। তিনি সুখ দুঃখের অনুভব থেকে মুক্ত। শত্রু মিত্র তার কাছে সমান। নিজের সবটুকু তিনি ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিয়েছেন। 1926 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে সবরমতী আশ্রমে গীতার ব্যাখ্যা করেন মহাত্মা গান্ধী। এরপর আমরা চলে যাব কালী মন্দিরের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটু গান শুনে নি। দোহালিয়া কালী মন্দিরের কথা বললাম বেশ অনেকটা করেই তো বললাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবার তাহলে সেই কথা শেষ করি। শুধু শেষ করবার আগে দুটো তথ্য জানিয়ে রাখি। এক, এর ভোগ পুজো সম্পর্কে। এত প্রাচীন একটা মন্দির, এত জাগ্রত তার দেবী, কিন্তু বাইরে থেকে কোনো সাহায্য তারা পান না। তো ওই ভক্তেরা এসে যা দেন তাই দিয়েই চলে যায়। চলে খুব যৎসামান্য উপকরণে। ভোগে কি কি থাকে বলি আপনাদের। 5 পোয়া দুধ, 5-6টা চিনি আর 5 পোয়া চাল দিয়ে নৈবেদ্য হয়। আর পায়েস রান্না হয় 5-6 টাক চাল দিয়ে।
সন্ধ্যারতির সময় সামান্য কিছু মিষ্টি দিয়ে শীতল পুজো দেওয়া হয়। তো এবারে বলি কি কি উৎসব হয় এখানে। প্রতি বছর আশ্বিন মাসের চতুর্দশীতে অন্নকূট মহোৎসব হয়, সেটা আপনাদের আগেই বলেছি। 5ই ভদ্র কালিকানন্দময়ী মায়ের তিরোভাব উৎসব। আশ্বিন মাসের মহাষ্টমীর দিন কুমারী পুজো হয়। 9ই পৌষ আর এক সাধক কুলানন্দময়ীর তিরোভাব দিবস। 17ই মাঘ হরিহরানন্দ স্বামীর তিরোভাব দিবস। আর 3রা চৈত্র শ্যামানন্দ স্বামীর তিরোভাব দিবস। না না, খুব জাঁকজমক করে কিছু হয় না, মানুষ ভালোবেসে যা দেন তাই দিয়েই হয়ে যায়। তাহলে শেষ হলো দোহালিয়ার কালী মন্দিরের কথা। এরপর নতুন আর একটা মন্দির নিয়ে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। 7 বিগ এফএম এ শরণাগতর কল্যাণে বেশ খানিকটা দূর থেকে ঘুরে এলাম আমরা। মুর্শিদাবাদ, দোহালিয়া, বেশ অনেকটা দূর তো, কিন্তু ঘরের কাছে আরশিনগর, সেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বলতে আমি কলকাতাটা কি বোঝাচ্ছি, তার কারণ বিএফএম তো কলকাতাকে কেন্দ্র করেই নিজেকে ছড়িয়ে দেয়, কলকাতাই তার জন্মভূমি। সে কলকাতার ধারে পাশে এইরকম কত কালী মন্দির আছে। না, ফুটপাথে জন্ম নেওয়া দুদিনের মন্দির নয়, বহু প্রাচীন সব মন্দির, আমরা তার খোঁজ রাখি না হয়তো। এই যেমন ধরুন রিষড়া, ব্যান্ডেল লাইনে, মানে ব্যান্ডেল পর্যন্ত যেতেও হবে না, তার মধ্যেই পড়বে রিষড়া। স্টেশন থেকে হাঁটা পথে মিনিট 10। রিক্সা নিতে পারেন, বাসে গেলে নামতে হবে রিষড়া পুলিশ ফাঁড়িতে। কাউকে জিজ্ঞেস করবেন এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা কোথায়, দেখিয়ে দেবে। কত প্রাচীন এই মন্দির সেইটাকে জেনে নিই। এই মন্দির স্থাপিত হয়েছিল 811 বঙ্গাব্দে, মানে এখন হলো 1428 বঙ্গাব্দ, আর ওটা হলো 811 বঙ্গাব্দ। মানে এই মন্দির আজ থেকে 617 বছর আগে তৈরি। না, এই মন্দির নয়, সেই কাহিনীটাই বলবো আপনাদের। মন্দিরের দরজার উপরে পাথরের ফলকে লেখা আছে তৈরি করেছিলেন জটাধর পাকড়াশি। তবে তার নিচেই লেখা রয়েছে আরেকজনের নাম, তার নাম তারকনাথ বন্দ্যোপাধ্যায়। আসলে 617 বছর আগে তৈরি মন্দির তো আর থাকতে পারে না, শক্তপোক্ত তো দূরের কথা, ধ্বংসস্তূপ হয়ে যাওয়া উচিত, বিশেষ করে বাংলার মতো ভিজে জলবায়ুর দেশে। সে মন্দির ভেঙে পড়েছিল, তারকনাথ বন্দ্যোপাধ্যায় এটাকে সারিয়ে দেন। সেও 1312 বঙ্গাব্দে, মানে আজ থেকে 116 বছর আগে। এ বাংলায় তখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তো এবারে আপনাদের বলি এই মন্দির কেমন করে তৈরি হলো। আজকের রিষড়ার এই অঞ্চলটা দেখে কেউ কল্পনাই করতে পারবেন না আজ থেকে 617 বছর আগে এখানকার অবস্থা কেমন ছিল। ভয়ানক জঙ্গল, সেখানে সব বুনো জন্তু জানোয়ারের বাস। যারা লোকের চোখের আড়ালে তাদের সাধন ভজন করতে চান তাদের পক্ষে একেবারে আদর্শ জায়গা। এই যে একটু আগেই জটাধর পাকড়াশির কথা বললাম, তিনি ছিলেন এইরকম একজন সাধক মানুষ। এখানে একটা পাতার কুটিরে বসে সাধন ভজন করতেন। তা একদিন রাত্রে তিনি স্বপ্ন দেখলেন মা সিদ্ধেশ্বরী তার কাছে এসে বলছেন, পাশেই পুকুরে যা, দেখ জলের উপর একটা ঘট ভাসছে, জল থেকে তুলে নিয়ে আয়, ওটাই আমি, ওকে স্থাপন কর, মন দিয়ে নিত্য পুজো কর, তোর মঙ্গল হবে। সেই ঘট তুলে আনা হলো, কিন্তু সে তো অন্য গল্প, আজকে আর নয়, আবার দেখা যাবে সোমবার। আপাতত সৌমিত্র বসু আড়ালে যাচ্ছে, আপনারা গান শুনছেন, গানের পর আপনাদের চিঠিপত্রের উত্তর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। চিঠিপত্র পড়তে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি। আশা করি আপনি ভালোই আছেন। আমি আপনার এক গুণমুগ্ধ ভক্ত। আচ্ছা, আপনার উপস্থাপনা অসাধারণ, বিশেষত মহামানবদের জীবনী তথা কর্মজীবনের বর্ণনা আমাদের মতো শ্রোতাদের কাছে আদর্শ। আর বাইরে দূরে পর্বে বিভিন্ন মন্দিরের বর্ণনা ও
ও সেই জায়গার বর্ণনা অসাধারণ। যেন মনে হয় আমরা শরণাগতর ইচ্ছে ডানা লাগিয়ে এক নিমেষে সেই জায়গায় হাজির হই। আর বেশি কিছু না বলে এখানেই আমার সেই কথা শেষ করছি। কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। ধন্যবাদ আনতে অর্কদীপ বিশ্বাস, টালিগঞ্জ। আপনি যে কথাগুলো বলেছেন তাতে করে আমার মার্জনা করবার কোনো ব্যাপার নেই। আর সত্যি সত্যি মার্জনা চাইবার মতন কোনো কাজ তো আপনি করেননি, হঠাৎ মার্জনা চাইতে গেলেন কেন? আপনার চিঠিটা পেয়ে খুব ভালো লাগলো অর্ঘদীপবাবু। পরের চিঠি কলকাতা চন্দননগর থেকে ডক্টর কেশব সিংহ রায়। তিনি তার ঠাকুর ঘর সম্পর্কে লিখেছেন। প্রায় 20 বছর আগে আমাদের যৌথ পরিবারের লোকজন জনা 20 হয়ে গেল। সপরিবারে চন্দননগরের ফটকগোড়া ঘোষ বাগানের ছোট্ট বাড়িতে স্নানাভাব দেখা দেওয়ায় পাশেই একটা জায়গায় আমাদের নতুন বাড়ি তৈরির কাজ শুরু হলো। বাড়িতে নিচের তলায় বাইরের দিকে 2 কামরার আমার ডাক্তারি করার চেম্বার তৈরি করা হয় সর্বপ্রথমে। দোতলা বাড়ির সিঁড়ির ছাদ করার সময় আমাদের রাজমিস্ত্রি বুড়োর ইচ্ছে হলো একটা সুন্দর ঠাকুরের ঘর তৈরি করা, যাতে ঠাকুর দেবতারা আমাদের মাথার উপরে অধিষ্ঠিত হন। আমি বিনয়ের সাথে মিস্ত্রিমশাইকে আন্তরিকভাবে বোঝালাম যে আমার ঠাকুর ঘর ওই বাড়ির 1 তলায় চেম্বার ঘরে ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং সেখানে নিয়মিত রোগী দেখার মাধ্যমে ঠাকুরের নিত্য সেবার ব্যবস্থা করা হয়েছে। মিস্ত্রিমশাই তো সবকিছু শুনে খুবই ভালো ভালো কথা শোনালেন। ওখানে গরিব মানুষের বিনা ব্যয়ে চিকিৎসা ও ওষুধ দেওয়ার ব্যবস্থার উনি ভূয়সী প্রশংসা করতে করতে চলে গেলেন। মাঝে মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বেশ কিছু মূল্যবান পরীক্ষার বিনা পয়সায় ব্যবস্থা করা হয়। এইভাবে আমার মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে চন্দননগরের বেশ কিছু সহৃদয় মানুষের সাহায্যে আমার ঠাকুর ঘরে রোগীরূপী ঠাকুরের সেবা করে চলেছি। আমি জানি আমার এই লেখাটা অত্যন্ত বেমানান লাগছে, তবু লিখে ফেললাম। শিবরূপে জীবের সেবা এই ক্ষুদ্র চিকিৎসকের ক্ষুদ্র প্রচেষ্টা। কেন আপনি ভাবছেন বেমানান লাগছে? খুব চমৎকার লেখা। আপনাকে অনেক ধন্যবাদ কেশববাবু। শেষ করলাম চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে এখন আমরা পুনেতে যাব। বাইরে দূরে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে এখন শুনছেন বাইরে দূরে। ইতিহাস, তথ্য এসব তো অনেক হলো। চলুন তাহলে মন্দির দর্শনে যাওয়া যাক। দাগদুসের হালুয়াই গণপতি মন্দির। একটা কারণে এই মন্দিরটা কেমন আপন আপন বলে মনে হতেও পারে আমাদের, খুব ছেলে মানুষই মনে হওয়া হয়তো। এই যে মিষ্টির কারবারি দাগদুসেনজি, ইনি কিন্তু পুনে শহরে এসেছিলেন কলকাতা থেকে, কলকাতার লোক। তাহলে আমাদের সঙ্গে কিরকম একটা যোগ তৈরি হয়ে গেল না? আর একটা ঘটনার কথা বলি। 19 শতকের শেষের দিকে পুনেতে যে ভয়ানক প্লেগ হয়, তাতে তার ছেলে মারা যায়। স্বামী স্ত্রী দুজনেই ভয়ানক ভেঙে পড়লেন। তখন তাদের যিনি কুলগুরু, তিনি বললেন যে তুমি গণপতি বাপ্পার নামে একটা মন্দির তৈরি করে দাও। শোক থেকে উদ্ধার পাবার জন্য মানুষ ধর্মের আশ্রয় নিয়েছে, এমনটা তো হয়েই থাকে। মন্দির প্রতিষ্ঠাও খুব নতুন কথা নয়। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আমরা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি যাচ্ছি আপনাদের সঙ্গে। মন্দিরটা এবারে ঘেঁষাঘেঁষি বাজারের মধ্যে, সেই কথাই বলছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপনি বড় বাজারে তো নিশ্চয়ই গেছেন কখনো না কখনো। সেই রকম অবিশ্রাম চিৎকার, অবিশ্রাম ঠেলাঠেলি, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে লোকে, রাস্তার উপরেই বসে পড়েছে পশারিরা। তার মধ্যে যখন দূর থেকে দেখবেন মন্দিরটা, চমৎকার লাগবে। তার একটা কারণের গঠনটা আর 5টা মন্দিরের থেকে একটু অন্যরকম।
যাকে অফ হোয়াইট বলে, তার সঙ্গে চকোলেট রং মিশিয়ে তৈরি করা হয়েছে, ফলে মন্দিরের রংটা খুব চোখে লাগে না, মনটা ভালো করে দেয়, চোখের আরাম হয়। কাছে গেলেন, আগেই বলেছি খুব ভিড় হয় এখানে। বাইরে রেলিং করা আছে, সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর আপনাকে ঢুকতে হবে ভেতরে। আর ভেতরে ঢুকেই কেমন একটা পাগল পাগল লাগে আপনার। এত বৈভব, এত ঐশ্বর্য, বিশাল একটা হলঘর, কতটা উঁচুতে উঠে গেছে তার ছাদ, পুরোটা দেখে মনে হয় রূপো দিয়ে মোড়া। সেই রূপোর পাতের গায়ে কত রকমের সব কারুকাজ করা, কত ছবি খোদাই করা। তাতে হয় কি, যে আলো জ্বলছে তাতে চারপাশটা এমন ঝকঝক করতে থাকে যে চোখ ধাঁধিয়ে যায়। না, তা বলে ভাববেন না যে আলো কিছু কম, চোখ ধাঁধিয়ে দেওয়ার কোনো ইচ্ছে এদের নেই। মাথার উপর থেকে ঝুলছে একটা মহার্ঘ ঝাড়বাতি, আলো ঠিক করছে সেখান থেকে। এইবার এগিয়ে গিয়ে দাঁড়ালেন গণপতি বাপ্পার সামনে। সেই এলাকাটা আবার পুরোটা সোনার, অন্তত তেমনটাই মনে হয়, হতেও পারে। সেই সোনার আভার মধ্যে উঁচু সিংহাসনে বসে আছেন দেবতা গণপতি। তার বর্ণ হালকা গোলাপি, ভারী সুন্দর স্নিগ্ধ লাগছে এই রঙে। লাল মখমলের সিংহাসনে সোনালি কাজ করা, তার উপরে বসে আছেন গণপতি বাপ্পা। আর সারা গায়ে যে কত অলংকার! মাথায় বিরাট একটি মুকুট, অসাধারণ অলঙ্করণ তার। কপাল থেকে নাক বেয়ে নেমে এসেছে একটি সোনার অলংকার। আমি জানি না এই গয়নার নাম কি। কানে খুব বড় মাপের কুণ্ডল, 4টি হাত, তিনি চতুর্ভুজ, আর এক হাতে জলজল করছে একটি সোনার ত্রিশূল, সেটা আপনার নজরে পড়বেই। সামনে অনেকখানি লম্বা জায়গা জুড়ে রাখা আছে তার প্রিয় মিষ্টান্ন, লাড্ডু, অন্যান্য মিষ্টিও আছে। যদি কখনো যান এই মন্দিরে, আরতির সময়টা থাকবেন, সে একটা দেখার মতো ব্যাপার। মন্দিরের সামনের রাস্তাটা ভরে যায় মাথায় মাথায়। মন্দিরের ভেতরে যারা ঢোকবার সুযোগ পেলেন তারা গান গাইতে গাইতে পাগলের মতো লাফাচ্ছেন, দুহাত মেলে দিচ্ছেন। এত মানুষের এত উন্মাদনা যাকে ঘিরে, তার সামনে তো আপনা থেকে মাথা নিচু হয়ে আসে, তাই না? বেশ, তাহলে শেষ করলাম আজকে শরণাগত 92.7 বিগ FM-এ। আমি ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় কিন্তু